বাংলাদেশে বিভিন্ন সরকারের অধীনে জোরপূর্বক গুম, অপহরণ, নিখোঁজ হওয়া এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একটি তথ্য নির্ভর বছরের পর বছর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাসিনার শাসনামলের পরিচয়কে পরিণত হয়েছিল। বর্তমানে তার খ্যাতি ভেঙেচুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার রাজনৈতিক জীবন দাফন হয়ে গেছে অহংকার, আত্মম্ভরিতা, দুর্নীতি, অব্যবস্থাপনা ও পুলিশ প্রশাসনকে মাথায় তুলে রাখার সংস্কৃতির নিচে। হাসিনার পতনের কারণ হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে ব্যাখ্যাই আওয়ামী লীগ দিক, বাস্তবতা হল রাজনৈতিক ভিন্নমতকে নিষ্ঠুরভাবে দমন, আইনের অপব্যবহার, দুর্নীতি, দলীয়করণ করে প্রশাসন পরিচালনা, ব্যাংক লুট, অর্থ পাচার, স্বাধীন গণমাধ্যমকে দমন ও অনুগতদের দুর্নীতিতে প্রলুব্ধ করা এবং শেষ দিকে ক্ষমতায় টিকে থাকার জন্য শিশুসহ অন্তত ১,৪০০ নাগরিককে হত্যা করে আইসিটি ঘোষিত মৃত্যুদণ্ড মূলত তিনি নিজেই ডেকে এনেছিলেন। ক্ষমতায় ফিরে ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন হাসিনা। এরপর কারচুপির মাধ্যমে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের ফল নিজের মতো করে নেন। প্রতিবার কারচুপির পর তার আত্মবিশ্বাস বাড়তে থাকে এবং তিনি মনে করতে থাকেন যে রাজনৈতিক মিত্ররা তার ঘুঁটি, প্রতিপক্ষ সহজেই নিয়ন্ত্রণযোগ্য এবং ভিন্নমত খুব সহজেই দমন করা সম্ভব। তিনি ভুল স্বীকার না করার মানসিকতায় আটকে যান এবং সীমাহীন অহংকারী হয়ে ওঠেন। ২০১৩ সালে সম্পাদকদের এক বৈঠকে তাকে বলতে শুনেছিলাম, আমাকে হত্যার এত চেষ্টা সত্ত্বেও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন তার ইচ্ছা পূরণের জন্য। কাজেই আপনারা যা খুশি লিখুন, আমি পরোয়া করি না। তিনি মনে করতেন স্রষ্টাই তাকে পথ দেখাচ্ছেন, তাই চিন্তার কিছু নেই। এভাবে তিনি একদিকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, অপরদিকে হয়ে ওঠেন আরও অসহিষ্ণু। ফলে তিনি জনগণ ও নিজ দলের কাছ থেকে দূরে সরে যান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে সংবিধান পরিবর্তন করার মাধ্যমে এটা স্পষ্ট হল যে হাসিনা জাতীয় নির্বাচনের প্রক্রিয়া নিজের হাতে তুলে নিতে যাচ্ছেন। ২০১৪ সালের নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫৩ আসনে একক প্রার্থী ছিলেন, কারণ বাকিরা স্বেচ্ছায় সরে দাঁড়ান। ফলে নির্বাচন কমিশন সেই একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে, যারা সবাই আওয়ামী লীগের। অর্থাৎ ২০১৪ সালের নির্বাচনে একটি ভোটও না পড়ার আগেই সরকার গঠনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এটি ছিল নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেপরোয়া, অগণতান্ত্রিক ও অনৈতিক হস্তক্ষেপ। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছাড়া এটা কি সম্ভব? এই আত্মবিশ্বাসী ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আবারও কারচুপি করতে তাদের প্ররোচিত করে এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের খোঁড়া গর্তে পড়ে যায় ২০২৪ সালের জুলাই আগস্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে হাসিনা ও তার সরকারের আচরণ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তার দল ও সরকার কতটা অকার্যকর হয়ে পড়েছিল। এক পর্যায়ে তিনি হঠাৎ ঘোষণা দেন সব কোটা বাতিল, অথচ এই সিদ্ধান্ত প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, জাতিগত সংখ্যালঘুদের জন্য চাকরির কোটায় সাংবিধানিক নিশ্চয়তার সঙ্গে সাংঘর্ষিক ছিল। ফলে উচ্চ আদালত তা বাতিল করে দেন। এভাবে কোটা সংস্কারের দাবি ঝুলে থাকে। এই পর্যায়ে তিনি চাইলে আন্দোলনকারীদের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং ১৬ জুলাই থেকে রাস্তায় ব্যাপক হত্যাকাণ্ড শুরু হয়। অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও হাসিনা দাবি করেছেন তিনি আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেননি। যদি তিনি সত্যি এই নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে গুলি চালানো শুরু হলে সেটা বন্ধের নির্দেশ দেননি কেন? গণ অভ্যুত্থানের সময় প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যাচ্ছিল আগের দিন কতজনের মৃত্যু হয়েছে। যদি তিনি সত্যি হত্যার নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে কেন তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ড বন্ধের নির্দেশ দেননি? কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন রাস্তায় গুলি চলেছে, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, অথচ প্রধানমন্ত্রী সেটা জানেন না।
এটা কেউ কোনোভাবেই বিশ্বাস করতে পারবে না। এটা বিশ্বাস করার কোনো সুযোগও নেই। তিনি জানতেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন। তাই এই নৃশংস অপরাধগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এবং গুলি চালানোর হুকুম দেওয়াই তিনিই দায়ী। আইনি দিকটি একপাশে রেখে বিবেচনা করলেও যারা সেই ভয়াবহ দিনগুলো সচক্ষে দেখেছেন, ঘটনাগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন, সেগুলো নিয়ে লিখেছেন, সরকারকে সতর্ক করেছেন, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সরকার প্রধান হিসেবে হাসিনা নিজ জনগণের বিরুদ্ধে অপরাধ করেছেন। ভিউজ বাংলা।